তাহলে আমরা আবার একটু শুরু করি। এখন যাচ্ছি আমরা নিউ থেকে কোর্টে। ফার্স্ট কোর্ট করব কেন? কারণ হচ্ছে আমাদের নতুন যদি কোনো ক্লায়েন্ট হয়, সেই নতুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাদেরকে নোট করে রাখতে হবে। এই জন্য আমরা একটা কোড রেকর্ড করব, যেটা আমাদের কোনো ধরনের কোনো স্টেটমেন্টে, কোনো ধরনের কোনো রিপোর্টে ইম্প্যাক্ট ফেলবে না। এখন আসেন, এখানে বলছে আমার প্রথমে লাগবে কাস্টমার। আমি একটা কাস্টমার একটু অ্যাড করে নিই। এখানে আপনাদের আগের অ্যাকাউন্টটা খুব সম্ভবত আমার হয়ে গেছে, কি বলে, এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে রিকোয়ার্ড একটাই জিনিস, সেটা হচ্ছে কাস্টমারের নেম। আমি দিলাম হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার কাস্টমার সানি। আচ্ছা, কাস্টমার। এখন কোড ডেট এখানে আসবে। এইখানে যখন আপনি কাস্টমারের মানে ইনফরমেশন পুরোটা দিবেন, তখন এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর এখানে আসছে কোড ডেট, কবে কোড করেছি। সাপোজ ধরেন উনি আমাকে বলেছে মের 5 তারিখে। 5 তারিখে আমি এটা কোড করছি, রেকর্ড করে রাখছি। এখন এটার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক্সপাইরেশন ডেট। মানে এই কোডটা কতদিন পর্যন্ত আমার এখানে থাকবে। এটা তো যদি ডেট না থাকে তাহলে তো কেমন পর্যন্ত থেকে যাবে। তো এখন যেটা হচ্ছে, আমি দিলাম যে 31শে মে। উনি আমাকে 5 তারিখে বলেছেন, বলছে যে মে মাসের 31 তারিখের মধ্যে কনফার্ম করবো। ওকে, দেন কোড নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে। এখন বলতেছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন তো আমার এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসও অ্যাড করা নাই। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একটু অ্যাড করে নিই। ধরেন আমি লিখলাম হচ্ছে ফেস ফেস মাস্ক, টাইপ হচ্ছে ইনভেন্টরি আইটেম, ক্যাটাগরি হচ্ছে স্টক। ক্যাটাগরিটা দিবেন এখানে স্টক বা ইনভেন্টরি, যে কোনো একটা দিলেই হবে। স্টক। আচ্ছা, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা আমার হাতে কত আছে এখানে, কিন্তু এটা কিন্তু রিকোয়ার্ড, দেখেন এটা দিতেই হবে। হ্যাঁ, এটা যদি জিরো থাকে জিরো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হয় এগুলো। আচ্ছা, এর কোয়ান্টিটি অন হ্যান্ড জিরো, অ্যাজ অফ ডেট এটা কবে থেকে আসে, এটা ধরেন আমি দিচ্ছি জানুয়ারি থেকে আসে। আচ্ছা, এরপর হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, দিলাম 10টা। আচ্ছা, এখানে আমি আপাতত 100টা দিই। ইনভেন্টরি অ্যাসেট সব ঠিক আছে, সেভেন ক্লোজ। ও নো, সেলস। এখানে কি ঝামেলা আছে বলেন দেখি। এই যে প্রোডাক্ট আমি অ্যাড করছি না, এটার পারচেস প্রাইস এবং মানে সেলস প্রাইস দিইনি। এটা না থাকলে তো প্রফিট অ্যান্ড লস হিসাব করতে পারবে না। হ্যাঁ, এটা আমি এডিট করি। এডিট করে নিচে এই যে দেখেন সেলস ডেসক্রিপশন আপাতত লাগবে না। রেট হচ্ছে ধরেন আমার 25। সেলস ট্যাক্স লাগবে না। আচ্ছা, একটা আমরা ইনভেন্টরি যখন আমি করব তখন তো আমার পারচেজ প্রাইসটাই দরকার, সেলস প্রাইস তখন আমার দরকার না, এটা তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে। মানে স্টক ভ্যালুর জন্য তো আমার ইনভেন্টরি সংখ্যাটা আর হচ্ছে পারচেজ প্রাইসটা কোথায় সেটা আমার দরকার। আপনি যেটা বলছেন এটা একদম ঠিক, কিন্তু এটা শুধু স্টক আসা পর্যন্ত। কিন্তু এই প্রোডাক্টটা তো আমরা বিক্রিও করবো না, ওই জন্য দুইটার ইনফরমেশন একবারই আমরা দিয়ে রাখবো। আমি এখন সেলস প্রাইস দিলাম 12 টাকা বা $12। আমি এটা 2 মাস পর আমি সেল করব, সেই সময়তে সেল প্রাইসটা নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তখন আপনার এডিট করে চেঞ্জ করবেন এবং আগের যেটা বিক্রি করছেন, সাপোজ ধরেন আপনি 100টা মানে 20 টাকা করে বিক্রি করবেন, 100টা প্রোডাক্ট আছে আপনার। হ্যাঁ, আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করে ফেলছেন 20 টাকা করে। এরপর মার্কেট চেঞ্জ হয়ে গেল, আপনার প্রোডাক্টের দাম হয়ে গেল 30 টাকা। তখন যখন আপনি এডিট করে দাম চেঞ্জ করবেন, ওই সময় আপনার যা স্টক থাকবে সে স্টকের দাম হয়ে যাবে 30 টাকা। মানে আগেরটা হিসাবে আগের মতোই থাকবে, পরের যে স্টক সেটার আবার রেট হয়ে যাবে 30 টাকা। মানে ইনভেন্টরিতে ঢোকানোর সময় আমাকে দুটো প্রাইস উল্লেখ করতে হবে।
যদি আপনার চেঞ্জ হয় তাহলে আপনি এডিট করে দিবেন ওই কোয়ান্টিটি অনুযায়ী, মানে আগের 10টার প্রাইস তো 10টার আগের রেটে থাকবে, পরের যদি আপনি চেঞ্জ করেন যে কোয়ান্টিটি থেকে ওই কোয়ান্টিটি থেকে নতুন রেট চালু হয়ে যাবে, ওইভাবেই আপনার প্রফিট এন্ড লস আসবে। আচ্ছা, পারচেস কস্ট ধরে নিলাম এটা আমার 20 টাকা পারচেস কস্ট, 25 টাকায় বিক্রি। হ্যাঁ, এগুলো আবার কিছু দিলাম না, সেভ। ওকে, এখন আসেন আমরা, আচ্ছা এখানে একটা কিছু বলতেছে দেখি, ইনিশিয়াল কস্ট মিসিং, one item doesn't have an initial cost. ওকে, আচ্ছা এখন আমরা যেটা করতেছিলাম সেটা হলো আমরা একটা কোড করতেছিলাম, কোডটা কিভাবে করব দেখি। সান ইন্টারন্যাশনাল, কোড ডেট হচ্ছে আপনার 5 তারিখ, আর এক্সপায়ারেশন ডেট দিছি আমি 31 তারিখ। হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসলে যে ফেস মাস্ক আমার স্টকে আছে এটার একটা। হ্যাঁ, আচ্ছা এটার ইনিশিয়াল রেটটাও যে ট্র্যাক করতেছে না কেন, ট্র্যাকে ক্লিক করলে এনিওয়ে 25 টাকা হচ্ছে কস্ট। এখন জিএসটি যেটা বলতেছে, হ্যাঁ এই জিএসটি একটা হলো জিএসটি 10, একটা জিএসটি 0 আর নো স্কোপ। আমার এখানে জিএসটি 10, এই তিনটার বাইরে কিন্তু অস্ট্রেলিয়া অ্যাকাউন্টে দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, জিএসটি 10। আচ্ছা এখন ধরেন এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট যদি আপনি দেন, এটা পার্সেন্টেজে দিতে পারবেন, এটা ভ্যালুতে দিতে পারবেন। যদি ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন থাকে এটা দুইভাবে দেওয়া যাবে। হ্যাঁ, একটা হলো পার্সেন্টেজ, যদি সিলেক্ট করেন তাহলে এখানে 4 লিখলে টোটালের উপর 4% ডিসকাউন্ট হবে। আর যদি এখানে ভ্যালু দেন, ভ্যালু দিলে আপনি যদি এখানে লেখেন 10, হ্যাঁ পার্সেন্টেজে দেয়, আপনি ভ্যালু তো দিতে পারবেন। ধরেন প্রোডাক্টের দাম হচ্ছে 110 টাকা, আপনাকে বললো যে ভাই আমার 10 টাকা আপনার ডিসকাউন্ট করেন, তাহলে ওটা পার্সেন্ট না দিয়ে এটা আমি ভ্যালুতে দিতে পারবো। ওকে, হ্যাঁ, তো ধরেন আমি একটা ডিসকাউন্টও দিলাম, দেওয়ার পর এইটাকে আমি দুইটা কাজ করতে পারবো। একটা হলো সেভ অ্যান্ড সেন্ড, আমার সিস্টেমে সেভ হবে এবং ক্লায়েন্টের কাছে সেন্ড হবে। যদি আমি এটা সেভ অ্যান্ড সেন্ড দিই তাহলে ও বলতেছে যে এখানে ইমেল অ্যাড্রেস নাই, ইমেল অ্যাড্রেসটাকে দিতে হবে। এটা আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। হ্যাঁ, দিয়ে আমি সেভ অ্যান্ড সেন্ড করি। সেভ অ্যান্ড ক্লোজ করলে তো সিস্টেমে থাকবে, এটা আপনি বুঝতেছেন। সেন্ড করলে কি হবে দেখেন, এই যে আমরা যখন শিখছিলাম যে আমার এই যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা আমার যিনি আমাকে পার্চেস অর্ডার দিয়েছেন, যিনি আমাকে বলতেছেন যে ভাই আপনার কাছ থেকে 31 তারিখের মধ্যে প্রোডাক্ট নিতে পারি, তার কাছে এটা চলে যাবে। সেন্ড অ্যান্ড ক্লোজ এটা দিলে কি হবে, উনি একটা নোটিফিকেশন পাবেন যে উনি ওনার সিস্টেমে আমার এই যে অর্ডারটা এটা নোট করে রেখেছেন। ওকে, এখন যদি আমি একটু দেখাই, আমার ইমেলটা দেখাই, এই যে কোড 1001 এটা চলে আসছে এখানে। হ্যাঁ, ক্লায়েন্টও ঠিক এইভাবেই পাবে। এটার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকার কথা, না এই কোডটাই চলে আসছে আর কি। হ্যাঁ, কত টাকার কত কি এটা চলে আসছে। ওকে, ওকে, তো এইটা সেভ অ্যান্ড সেন্ড করা যাবে, তাকে জানানো যাবে। হ্যাঁ, এরপরে আমরা এটাতে আসি। এখন ধরেন আমি এটা কোথায় পাবো, এই যে আমরা এখন আসি কোথায়, সেলস থেকে সেলস ওভারভিউতে আসি কিন্তু। হ্যাঁ, এখান থেকে আমরা যাব, এখানে আপনি অল সেলসে পাবেন, ইনভয়েস পাবেন, কোড পাবেন, কাস্টমার পাবেন। অল সেলসে গেলে আপনার টোটাল ডেটাটাই দেখাবে, যতগুলো কাস্টমার আছে, যতগুলো কোড আছে, ইনভয়েস আছে, যা আছে সব এখানে দেখতে পাবেন এখানে। আর যদি শুধু কোর্টে যাই, কোর্টে গেলে একটা কোডই দেখাবে। এখন পর্যন্ত আমরা একটা কোড করেছি। হ্যাঁ, এখন দেখেন এই কোডটা আছে পেন্ডিং অবস্থায়, স্ট্যাটাস কি পেন্ডিং। এইটাকে, এটা পেন্ডিং অবস্থায় কেন আছে, যে এই কোডটা ধরেন আমি অ্যাকাউন্টে আমি একটা কোড করছি, এখন এই কোডটা ফাইনালি আমার সিস্টেমে যাবে তখনই যখন এটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট করবে ধরেন আমার বস। হ্যাঁ,
তিনি এসে দেখলেন, কোডটা ওপেন করলেন, দেখলেন যে এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে বা যদি এডিট করার প্রয়োজন হয় উনি এডিট করবেন। হ্যাঁ, এখন উনি করতে পারবেন এটা এডিট, হ্যাঁ, ওনার হাতে অপশন আছে। এরপরে উনি জাস্ট এই যে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড এখানে ক্লিক করলে এখানে দেখেন অ্যাকসেপ্টেড বাই কে দিলাম, ধরেন আমি দিলাম যে সিএফও, হ্যাঁ, ডেট কবে, ডেট ধরুন 5 তারিখে দিচ্ছে, তো উনি ধরুন 12 তারিখে অ্যাকসেপ্ট করছে, কথার কথা, হ্যাঁ, ওকে দিলাম, এটা অ্যাকসেপ্টেড স্ট্যাটাসে আছে, হ্যাঁ। এখন এইটা যে অ্যাকসেপ্টেড স্ট্যাটাসে আছে, এখন ধরেন উনি 5 তারিখে বলছে, 12 তারিখে আমাদের সিস্টেম থেকে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন উনি আমাকে সাপোজ 18 তারিখে বললো যে ভাই আমার অর্ডারটা কনফার্ম, আপনি যেটা সিস্টেমে নোট রাখছিলেন এটা কনফার্ম নিব, ঠিক আছে। তখন কি করব, এই যে দেখেন কনভার্ট টু ইনভয়েস, হ্যাঁ, এখানে কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করব। আমরা কিন্তু এই কাজটা ইয়েতেও করছিলাম, জেরোতেও করছিলাম, কপি টু বিল, সরি কপি টু ইনভয়েস, হ্যাঁ। এখন আসেন, উনি যে কনফার্ম করছে, উনি বলছে কি যে ভাই সবই ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে দিয়েছিলাম একটা, কিন্তু প্রোডাক্ট নিব 5টা। এই কোয়ান্টিটি চেঞ্জ করে দিলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলে যে ধরেন যে ভাই ডিসকাউন্ট যেটা বলছিলাম ওটা দিব না, ওটা লাগবে না, মানে এইটা করার উদ্দেশ্য হলো যে আপনি যে কোনো ধরনের এডিট করতে পারবেন। আমি যদি এখন এইখানে এডিট করি, এখানে এডিট করে আমি ইনভয়েসটা লিখব, তাহলে কি আমার পুরোটা একসাথে চেঞ্জ হয়ে যাবে নাকি আমার ম্যানুয়ালি আর সব? না না না, আপনার যেটা কোড সেখানে যা ছিল তাই থাকবে, কোড চেঞ্জ হবে না। কিন্তু ওনার সাথে কনফার্মেশনের উপরই তো আপনি ইনভয়েস করতেছেন, ইনভয়েসটা আবার চেঞ্জ হয়ে ওনার কাছে চলে যাবে, মানে কোড থেকে ইনভয়েসে যা এডিট করছেন সেটা ওনার কাছে চলে যাবে যে ভাই আপনার নামে এত কোডে ছিল দেখা যাচ্ছে কোয়ান্টিটি একটা, হ্যাঁ, আমি এখন কোয়ান্টিটি আছে আমার 5টা, আমি ডেলিভারি দিলাম 5টা, তাহলে এখন আমার কোডের সাথে এটা আবার মিল না, কোড তো আপনার কোথাও এটার সাথে সেটা নোট রাখছেন আপনি, এটা তো কোথাও ইম্প্যাক্ট ফেলেনি। এই যে দেখেন এখন সেভ অ্যান্ড সেন্ড অথবা সেভ অ্যান্ড ক্লোজ যখন আমি করব, সাথে সাথে আপনার ব্যালেন্স শিটে চলে যাবে। তাহলে আমি কোড যেটা রাখতেছি এটার কোনো ইম্প্যাক্ট নাই আমার পুরো হিসাবে। আমি এখন যখন ইনভয়েসটা করতেছি ফাইনালি, এটা হচ্ছে মেইন, এটার ইফেক্ট আমার সবখানে আসবে, এটার উপরে আপনি পেমেন্ট পাবেন, এর উপরে সবকিছু, কোডের কোথাও কোনো ইম্প্যাক্ট নেই। ওকে, কোডটা হচ্ছে কিন্তু অফার লেটার, অফার লেটার বলতে প্রাথমিক আমাকে বলছে যে আমি এতগুলো নিতে পারি, এটাই। আর ইনভয়েসটা হচ্ছে ফাইনাল। আজকে যে ভিডিওটা দিব ওটা একটু ভালো করে অ্যাটলিস্ট দুইবার দেখবেন, দেখুন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা সেন্ড, একবার তো সেন্ড করে দেখাইলাম, অর্ডারগুলো নেয় সব থেকে, এইটা কোড হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, একবার তো সেন্ড করে দেখাইলাম, এবার হচ্ছে 7 ক্লোজ করে দিই একবারে, হ্যাঁ। তাহলে দেখেন এখন ইনভয়েস 101 সেভ, ইনভয়েস হয়ে গেছে। এখন যদি আমি এই সেল, আমরা এখন আছি কোথায়, সেলস থেকে সেলস ওভারভিউতে আছি, হ্যাঁ। এখন যদি ইনভয়েসে যাই তাহলে কিন্তু এইটা পাবো। এইটা কোথায় পাবো, এই টাকাটা, এই যে এখানে টাকার অঙ্ক কত, 137 টাকা 50 পয়সা, তাই না? এই 137 টাকা 50 পয়সা আমার ব্যালেন্স শিটে কোথায় থাকবে বলেন তো? না, সেলস তো থাকবেই, সেলস হয়েছে, রিসিভেবল, হ্যাঁ। আচ্ছা, এটাও একটু আমরা চেক করি, হ্যাঁ, এটা একটু চেক করি। ও সরি, ওকে, আমরা যাব হচ্ছে রিপোর্টে, যে রিপোর্ট, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রিপোর্টে যাই, ম্যানেজমেন্ট রিপোর্ট, আচ্ছা, এই যে ব্যালেন্স শিট, হ্যাঁ, এটা সেলসেও থাকবে, বিক্রি হয়ে গেছে বাট টাকা এখনো হাতে পাইনি, যার কারণে এটা রিসিভেবল থাকবে। এই যে চলে আসছে না? তো এরকম যখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি কিন্তু আজকে প্র্যাকটিস দিব কিছু, হ্যাঁ, ওটা যখন প্র্যাকটিস করবেন তখন মিলে মিলে দেখবেন ঠিক আছে কিনা। আচ্ছা,
আপনি ইয়াতেও দেখেন সেম, ওই প্রফিট লস এগুলোটা সেলসে দেখাবে। আচ্ছা, এখন আসেন, এইটা তো গেল ধরেন আমরা একটা মানে নর্মালি আমরা ধরে নিচ্ছি এটা একটা নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমার, তার সে পাঠাইছে, তারটা আমি ড্রাফট করছি, তারপর তাকে ইনভয়েস করছি। এখন ধরেন আমার একটা পুরনো ক্লায়েন্ট, শুধু ফোন দিলেই হয়, ফোন দিয়ে বলছে যে ভাই আমার প্রোডাক্টটা পাঠাই দেন, তো তার নামে একটা ইনভয়েস করে পাঠাই দেবো আমি, তার সাথে আর কোনো কথা দরকার নেই। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আর এই কোড করবো না, আমরা সরাসরি ইনভয়েসে চলে যাবো। ইনভয়েসে গেলাম, হ্যাঁ, যেহেতু আমার আপাতত ক্লায়েন্ট একটাই, একটার নামই লিখি ইনভয়েস ডেট। এইখানে একটা সুবিধা আছে হচ্ছে কুইক বুকে, আপনি লাস্ট যে ডেটটা সিলেক্ট করবেন ওই ডেটটা থাকে, জিরোতে আবার এটা থাকে না, জিরোতে একদম শুরুর থেকে আসা লাগে, কারেন্ট ডেটে চলে আসে। আচ্ছা, ধরেন এটা আমি 15 তারিখে ওনার নামে ইয়ে করছি, আর এটা হলো জুনের 14 তারিখ। ওকে, এখন প্রোডাক্ট কি, প্রোডাক্ট আমার যদি একটাই আছে ওটা দিয়েই দেখাই, ফেস মাস্ক। উনি নিতে চাচ্ছেন ধরেন 30টা, ওনার কাছে উনি বলে দিচ্ছেন আমাকে। আচ্ছা, এই রেটটা এখানে অটোমেটিক্যালি আসতেছে না, কারণটা কি বলেন তো? কারণটা হলো আপনি যখন সেটিংস করেছিলাম, সেটিংসের ভিডিওটা একটু দেখবেন, ওইখানে সেলসের অপশনে একটা অপশন ছিল ট্র্যাক কোয়ান্টিটি, ওইটাতে টিক দেওয়া ছিল, আমরা টিক দিয়ে নিছিলাম। এখন আমার একটা নতুন অ্যাকাউন্ট, ওইটাতে টিক দেওয়া নাই, যার কারণে কোয়ান্টিটি এবং রেট ট্র্যাক করতেছে না। ঠিক আছে, আপনাদের জন্য ইয়া হচ্ছে, দয়া করে সেটিংসের ক্লাস 2 সেকেন্ড ক্লাসের ভিডিওটা একটু দয়া করে দেখবেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটা কেন এখানে আসলো না এবং কি থাকলে আসতো। ওকে, জিএসটি, জিএসটি মানে গুডস সার্ভিস ট্যাক্স, এইটা হচ্ছে 10%। আচ্ছা, এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, মানে ওনাকে 30টার ব্যাপারে আমি একবারে ইনভয়েস করে দিছি, প্রোডাক্ট চলে গেছে। হ্যাঁ, এখন ধরেন দুটোই আমার এখন আছে ইনভয়েস, একটা কোড থেকে ইনভয়েস করছি আর একটা সরাসরি ইনভয়েস করছি। এখন ধরেন উনি এই যে 1001 যে ইনভয়েসটা আছে, এই ইনভয়েসটা একটা পেমেন্ট উনি দিতে যাচ্ছে, তো ভাই পেমেন্ট দিয়ে দিচ্ছি, অথবা ব্যাংকে পাঠাই দিচ্ছি, বললো যে ভাই ব্যাংকে পাঠাই দিচ্ছি, আপনি একটু চেক করেন, আমি SMS দেখলাম ব্যাংকে টাকা চলে আসছে। এখন আমার সফটওয়্যারে এটা রিসিপ্ট দেখাইতে হবে, তখন আমি কি করব, তখন আমি এই যে ইনভয়েসে যাব, ইনভয়েসে গিয়ে ওনার ইনভয়েস কোনটা সেটা আমি খুঁজে বের করতে হবে এখান থেকে, অথবা আপনি কাস্টমারে যান, কাস্টমারে গেলে এখানে একটাই দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আপনার 20টা কাস্টমার থাকতো তাহলে 20টাই দেখাইতো। এখন আমি তো জানি যে আমি কার কাছ থেকে টাকা পাবো, তাই না? আমার কোন কাস্টমারের কাছে টাকা পাবো জানি না, তো আমি কি করব দেখেন, এই কাস্টমার থেকেই যে রিসিভ পেমেন্ট, এখানে ক্লিক করলে আমি পেমেন্ট রিসিভ করতে পারবো, অথবা ইনভয়েস থেকে ওনার কোন ইনভয়েসের এগেনস্টে করবো সেখানেও রিসিভ পেমেন্ট পাশে আছে, দুটো চলে আসছে এখন ওনার নামে। এখন বলছে কোনটার এগেনস্টে আপনি পেমেন্ট নেবেন, আপনি ধরেন 101-এর এগেনস্টে নেবেন, তো তাহলে এখানে ক্লিক করে 102 তুলে দেন, হ্যাঁ, 101-এর এগেনস্টে পেমেন্ট নেবেন। এখন এখানে বলতেছে কি দেখেন, অ্যামাউন্ট রিসিভড, আপনি অ্যামাউন্ট কত টাকা পেয়েছেন, তাহলে 101-এর এগেনস্টে নিলে আমার পাওয়া লাগে 137 টাকা 50 পয়সা। এখন কথার কথা উনি বললেন যে ভাই 100 টাকা এখন নেন, আপনাকে কিছুক্ষণ পর বাকি টাকা দিচ্ছি, মানে সোজা কথা পার্শিয়াল পেমেন্ট নেওয়া যাবে কিনা। হ্যাঁ, তো পার্শিয়াল পেমেন্ট এটা নিয়ে আপনি, আমরা এখন সেভ অ্যান্ড ক্লোজ করি, এখানে দেখাইলাম কত 100। আচ্ছা, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। তাহলে এখন যদি আমরা ওনার কাছে আসি, এই যে সান ইন্টারন্যাশনাল কাস্টমার থেকে ওনার নামে আসি, এখনও কিন্তু রিসিভ পেমেন্ট আছে, রিসিভ পেমেন্ট আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার দুইটা ইনভয়েস ছিল, 1001, 1002। 1001-এর অ্যামাউন্ট হয়ে গেছে এখন 37 টাকা 50 পয়সা, আগে একটা পার্শিয়াল পেমেন্ট নেওয়া আছে, আর 1002-এর ফুল অ্যামাউন্ট আছে। তাহলে আমরা যদি এখন 1001-এর পেমেন্টটা ক্লিয়ার করি, তাহলে কি করব, যে এইখানে এইটা যা আছে তাই, এটা দেখে আমি সেভ অ্যান্ড ক্লোজ করলাম। তাহলে দেখেন আমার এখানে এখনও অ্যাকাউন্টস রিসিভেবল থাকবে, কিন্তু এখানে রিসিভেবলে ক্লিক করলে, রিসিভ পেমেন্টে ক্লিক করলে আপনার এখন একটা ইনভয়েস দেখাবে, কারণ কি আগেরটা ফুল ক্লিয়ার। একবারেও হতে পারে, বারবার পার্শিয়ালিও হতে পারে। ওকে, এখন
তাহলে এখন আমরা কয়টা জিনিস শিখলাম? একটা জিনিস শিখলাম হচ্ছে কোড করা, না একটা নোট রেখে দেওয়া। যদি সেটা কনফার্ম হয় তাহলে ওই কোডটাকেই ইনভয়েসে কনভার্ট করা। যদি এডিট করার প্রয়োজন পড়ে এডিট করা যাবে। ইনভয়েসে কনভার্ট করার পরে যদি পেমেন্ট রিসিভ করতে চাই তাহলে আমি এই যে ইনভয়েস থেকেও করতে পারবো। ইনভয়েস থেকে এইটা দেখেন স্ট্যাটাস চলে আসছে পেইড, আর এটার ইয়ে নেই, এখানে দেখেন রিসিভ পেমেন্ট যে এখানেও আছে, এখান থেকেও করতে পারবো। যদি আপনার মানে এটা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে করতে আপনার সব মাথায় থাকবে যে কার কাছে কত টাকা কোথায় কি। যখনই আপনি দেখবেন এর কাছ থেকে টাকা আসছে তখন আপনি ইনভয়েসের কাছ থেকে পেমেন্ট করে ফেলতে পারবেন। আর যদি এখান থেকে আপনার জন্য অসুবিধা হয় তাহলে এই কাস্টমারে যাবেন, কাস্টমারে গিয়ে কার কাছ থেকে টাকা পেয়েছেন সেটা তো আপনার নিশ্চিত, তার তার নাম ধরে তার অ্যাকাউন্টে ওপেন করবেন। ওপেন করে কোন ইনভয়েসের কাছ থেকে কত টাকা, এমন হতে পারে যে ওনার এখানে 10টা ইনভয়েস আছে, উনি 5টা পেমেন্ট দিছে, তাহলে কোন ইনভয়েসের কাছে কত টাকা দিছে সেই ইনভয়েসের এগেনস্টে আমরা অত টাকা করে রিসিভ দেখাই। ওকে, এইটা হলো রিসিভ পেমেন্ট। এখন আসেন আরেকটা জিনিস দেখাই, সেটা হলো সেলস রিসিপ্ট। হ্যাঁ, এই সেলস রিসিপ্টটা কি জিনিস? সেলস রিসিপ্টটা হচ্ছে যখন আমরা কোনো কিছু নগদ বিক্রি করি, আমরা কোনো দোকান থেকে কিছু করে বললে ভাই রিসিপ্টটা দেন, ওটা হলো সেলস রিসিপ্ট। মানে ওনার সাথে আমার বেচা বিক্রি হচ্ছে নগদ, ইনভয়েসের মতো বাকি থাকবে না। সেইটা করতে গেলে আমরা এখান থেকে সেলস রিসিপ্টে ক্লিক করব। ক্লিক করে আমার ধরেন এই একটাই আছে, এইটাতেই আমি করি। এইটা ধরেন আমার বিক্রি হয়েছে 18 তারিখ, সেল রিসিপ্ট নাম্বার 1003। একটা জিনিস মনে রাখবেন, কোড করেন, ইনভয়েস করেন আর হচ্ছে ইনভয়েস আর হচ্ছে সেলস রিসিপ্ট, এগুলো সব একই সিরিয়ালে আসবে। ধরেন ইনভয়েস 1 2 3 করছেন, তারপর একটা সেলস রিসিপ্ট করলে ওটার নাম হবে 4। আবার ধরেন 3টা করছেন, 5 নাম্বারটা করতেছেন, ওটার নাম হবে 9। এইভাবে একই সিরিয়ালে আসবে, কিন্তু সেলস রিসিপ্ট আর ইনভয়েস এক সিরিয়ালেই যাবে। আচ্ছা, এই ডেট দিলাম। এখন দেখেন এর আগে যখন ইনভয়েস করছি তখন সেখানে পেমেন্ট মেথড ছিল না, বুঝছেন? এখন দেখেন এখানে পেমেন্ট মেথড আছে। শুরুতেই বলতেছে যে আপনি কিভাবে টাকাটা পাবেন, ধরেন ক্যাশ, চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আমি ধরেন ক্যাশেই দিলাম। রেফারেন্স ধরেন একটা, এই রেফারেন্সগুলো কিভাবে হয় জানেন তো? সিরিয়াল অনুযায়ী রেফারেন্স হয়, অথবা চেক নাম্বার দিয়ে রেফারেন্স হয়, অথবা যেভাবে দিচ্ছে। হ্যাঁ, ধরেন আমি এরকমটা রেফারেন্স নাম্বার দিলাম। ডিপোজিট টু, এখানে কি হচ্ছে দেখেন, এখানে আনডিপোজিটেড ফান্ডেড ডিপোজিট হচ্ছে, কারণ কি আমাদের এখানে কোনো ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করা নাই। আমি অ্যাড নিতে যে একটা ব্যাংক অ্যাড করি চার্ট অফ অ্যাকাউন্টে। হ্যাঁ, তাহলে আমি অ্যাকাউন্ট নামটা পরে দিচ্ছি। আমি অ্যাকাউন্ট টাইপ দিব হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর এইখানে যদি ব্যাংক লেখা থাকে, সরাসরি ব্যাংক থাকলে ব্যাংক সিলেক্ট করব, আর যদি ব্যাংক না থাকে তাহলে ক্যাশ অন হ্যান্ড সিলেক্ট করব। এর কারণটা কি, ব্যাংকে টাকা থাকা মানে আমরা ধরে নেই এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সেম আছে, আর ব্যাংকে টাকা থাকা মানে ধরে নিতে হবে আমার কাছে ক্যাশ টাকা আছে। যার কারণে আমরা এখানে ব্যাংক অথবা ক্যাশ অন হ্যান্ড সিলেক্ট করব। আর ব্যাংকের নাম দিলাম, ধরেন আমি দিলাম দা সিটি ব্যাংক। ওকে, এখন আসেন এইখানে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স আর একটা হচ্ছে অ্যাজ অফ ডেট। ব্যাংকের ক্ষেত্রে কি হয়, একটা ওপেনিং ব্যালেন্স ধরেন আপনি এটা শুরু করছেন 500 টাকা দিয়ে, আর এই যে অ্যাজ অফ ডেট মানে বলছে যে এই অ্যাকাউন্টটা আপনি কবে থেকে শুরু করছেন। এখন ধরেন আমি যেহেতু কারেন্ট ডেটে করতেছি, আমি এটা দিলাম জানুয়ারির 1 তারিখ, কিন্তু আমি লেনদেন করতে করতে দেখলাম যে আমার যে রিসিটগুলো আছে এই রিসিটের মধ্যে একটা রিসিট আছে যেটা হচ্ছে ডিসেম্বরের 25 তারিখে। তখন কিন্তু আপনি সিটি ব্যাংকে এটা পেমেন্ট দেখাতে পারবেন না। সিস্টেম তখন বলবে সামথিং ওয়েন্ট রং। মানে কি, আপনি এটা ওপেন করছেন হচ্ছে 1/1/2025-এ, আপনি 25/12/2024-এ কিন্তু এটাতে দেখাতে পারবেন না, কারণ ও বলবে যে তখন তোমার এই ব্যাংক ছিলই না সিস্টেমে, বুঝছেন? এই জন্য এই অ্যাজ অফ ডেটটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা সেভ করলাম। এখন দেখেন তা সিটি ব্যাংকে চলে আসছে, ঠিক আছে? এখন উনি সরাসরি আমার কাছে কি প্রোডাক্ট নিচ্ছে, যেহেতু আপাতত একটা অ্যাড করছি একটাই দেখাই, ফেস মাস্ক নিচ্ছে। সরাসরি উনি নিচ্ছে কয়টা, ধরেন 10টা নিচ্ছে।
এটার সেলস রেট হচ্ছে আমার 25, তাহলে আমার জিএসটি আসবে 10%। ওকে, এইটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই আমার কি বলছে, সিলেক্ট অ্যাকাউন্ট ইজ নট ট্রানজ্যাকশন, কোনটা? হ্যাঁ, এটা তো অ্যাড করছি, তো কি সমস্যা? সিলেক্ট অ্যাকাউন্ট ফর দিস ট্রানজ্যাকশন, ক্যাশ। ও, চেক দিই, এটা যদি সিলেক্ট করছি ব্যাংক, এটার জন্য কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা দেখি, সেভেন ক্লোজ, নো প্রবলেম কোথায় বলতেছে, select an account for this transaction, to refresh the page. অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে নাকি? না না, অ্যাকাউন্ট নাম্বার যাবে না। মাঝে মাঝে এরকম ঝামেলা পাবেন, সব সফটওয়্যারই পাবেন। আচ্ছা, 20 তারিখ, পেমেন্ট মেথড ধরে নিলাম এটা চেকে দিছে, আমি চেক নাম্বারটা লিখলাম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ফেস মাস্ক, এটা ধরে নিলাম 5টা 25 টাকা, ঠিক আছে। জিএসটি 10%, সিটি ব্যাংক, আর কোথাও ঝামেলা আছে নাই তো, আচ্ছা সেভ অ্যান্ড ক্লোজ। এখন দিছে, এখানে প্রবলেমটা হচ্ছিল কি, আমরা যে ব্যাংকটা ইনস্ট্যান্ট ওখানে অ্যাড করছি না, এই ব্যাংকটাও ট্র্যাক করতে পারছিল না। যখন পেজটা রিফ্রেশ দিলাম তখন ব্যাংকটাও ট্র্যাক করতে পারছি, আপডেট হয়নি। তাহলে এখন যদি আমরা সেলস ওভারভিউতে যাই, সেলস ওভারভিউ, ইন্টারনেটও মনে স্লো হয়ে গেছে। সেলস ওভারভিউতে গেলে যদি আমরা অল সেলস আসি, অল সেলস, এখানে আমরা সবই পাবো। দেখেন সেলস রিসিট একটা হয়েছে, এটা সরাসরি পেইড, কারণ এখানে আসলে বাকি বকের কোনো অপশন নাই, সরাসরি নগদ টাকায় পেমেন্ট হয়ে গেছে। তারপর এই যে 15/5 যেটা করছি, এটা ক্লোজ, এটা ক্লোজ কেন, টাকা ডান। তারপরে এই যে এটার 100 টাকা, এটা ক্লোজ, এই যে একটা টাকা এখনো পাই নাই, আর এটা বলতেছে ফুল পেইড। হ্যাঁ, আর কোড, এই কোডটাও ক্লোজ, কারণ কোডটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করছি, এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এখন আসেন, এখন যদি যদি ধরেন কোনো প্রোডাক্ট বিক্রির পর ফেরত আসলো, তখন কি করবেন, মানে তখন কিভাবে এটা দেখাবেন? ধরেন এটা দুই রকম হতে পারে, একটা হলো টাকা পাওয়ার পরে, একটা হলো টাকা পাওয়ার আগে। যেটা আমরা সেলস রিসিট করছি, নগদ টাকায় বিক্রি করছি, সেটা তো প্রোডাক্টও পাঠানো শেষ, টাকাও নেওয়া শেষ, লেনদেন ক্লোজ। এখন এইটাতে যদি আপনার প্রোডাক্ট ফেরত আসে, তাহলে কি করতে হবে? যদি টাকা পাওয়া শেষ, লেনদেন ক্লোজ, তাহলে করতে হবে রিফান্ড রিসিপ্ট। এই যে রিফান্ড রিসিপ্ট, হ্যাঁ, এই রিফান্ড রিসিপ্টটা আমরা ওপেন করব। ওপেন করে, ও আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হলো আমার একটু সেলস ওভারভিউতে যেতে হবে। সেলস ওভারভিউতে গিয়ে আমাকে অল সেলসে গিয়ে দেখতে হবে যে কোন সেলস রিসিট অথবা কোন ইনভয়েসের এগেনস্টে টাকা ফেরত আসছে। তা আমরা যেহেতু পেমেন্ট পাওয়ার পরের হিসাবটা বলতেছি, তাহলে সেলস রিসিট এইটার এগেনস্টে আমার ফেরত আসছে, তাই তো 137, এই যে সেলস রিসিট। তাহলে আমাকে এখানে কাস্টমারটা ফিক্স করে দিতে হবে, কোন কাস্টমার, ডেট কবে, ডেট ধরেন দিলাম, আজকে হলো কয় তারিখ, 23 তারিখে রিটার্ন ডেট। হ্যাঁ, আর প্রোডাক্ট কি ছিল, প্রোডাক্ট তো একটাই আছে, ওটাই সিলেক্ট করতেছি, ফেস মাস্ক। ধরেন উনি নিচ্ছে 5টা, ফেরত আসছে একটা। হ্যাঁ, একটা ফেরত আসছে। এখন এটার আবার জিএসটি যা আছে তাই দিতে হবে, যা দিয়ে বিক্রি করছি সেটাই দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট। ও সরি,
এখানে একটা জিনিস আমি একটু ভুলে গেছি, সেটা হলো আপনি যে টাকাটা ফেরত দিচ্ছেন কোন অ্যাকাউন্টে দিচ্ছেন। ধরেন আপনি চেকে দিচ্ছেন আর অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের সিটি ব্যাংক থেকে ফেরত দিচ্ছেন, ঠিক আছে? এটা সিলেক্ট করতে হবে, করে সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, রিফান্ড সাকসেসফুলি ইস্যুড। হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে জিএসটি তো আমি কোম্পানিকে দিয়েছি, হ্যাঁ এখন ফেরত দিব কিভাবে? জিএসটি যদি আপনি মানে ধরেন আপনি বিক্রি করছেন, আপনার টাকাটা আপনার কাছে চলে আসছে, আমি তো জিএসটি আমাকে কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছেন। এখন কি এই যে কাস্টমারের সাথে যে আপনার লেনদেন, এইটাতে জিএসটি ট্রানজ্যাকশন হবে। আর গভর্নমেন্টের সাথে যে লেনদেন যেটা দিয়ে দিচ্ছেন সেটা তো আর ফেরত নেওয়া যাবে না, এটা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হবে। পরবর্তীতে এটা করতে পারবো। এইটার হয় কি, যেমন ধরেন ইউকেতে বলে HMRC, আর ইয়াতে বলে কি যেন নাম বলে এটার, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ট্যাক্স এজেন্সি এরকম একটা নাম বলে আর কি। হ্যাঁ, কানাডাতে বলে CRA। আচ্ছা, আমার তো লাস্ট মানে এন্ড অফ দ্য ইয়ারে যে একটা টোটাল জিএসটি আমার ক্যালকুলেশন চলে আসবে, সেখানে আমি টোটাল হিসাব করে যেটা আমি প্রাপ্য হয়ে থাকি সেটা নেক্সট ইয়ার অ্যাডজাস্ট করব, আর যদি দিতে হয় আমি আবার দিব। ইয়ার লাগবে না, এটা আপনার মান্থলিও করা যায়, কোয়ার্টারলিও করা যায়। হ্যাঁ, এখানে আপনার ট্যাক্সের ইয়াতে দেখবেন, আপনার ট্যাক্সের ক্লাসটাতে একটু দেখবেন, ওখানে আমি দেখাইছি প্রতি কোয়ার্টারে ট্যাক্স প্রিপারেশন করা যায়। এইখানে কুইকবুকের সুবিধাটা হচ্ছে কুইকবুক এই যে পণ্যটা ফেরত আসছে না, এটার ট্যাক্স প্রিপারেশন সে ওটার সাথে অ্যাডজাস্ট করেই করবে। আপনি জাস্ট ডেট ফিক্স করে দিবেন, দেখবেন যে ওইটা রেট মাইনাস হয়েই আপনার ট্যাক্সটা আসছে। এখন তাহলে আমরা কি করলাম, যদি আমরা টাকা পেয়ে যাই তাহলে আমার করতে হবে রিফান্ড রিসিভ, মানে টাকাটা ওনাকে ফেরতও দিয়ে দিলাম, ওই প্রোডাক্টটা কিন্তু আবার আমার ইনভেন্টরিতে এসে যোগ হয়ে যাবে। ওকে, এখন ধরেন যেইটা ক্লোজ করি নেই, এই যে এইটা, হ্যাঁ যেটার আমি টাকা পাই নাই সেটার আমার যদি পণ্য ফেরত আসে তাহলে কি করবেন? হ্যাঁ, এইখানে অ্যাডজাস্টমেন্ট নোট এইটা সম্ভবত, কারণ এখানে হচ্ছে ইউকে অ্যাকাউন্টের নাম ডিফারেন্ট, এইটাই কি না অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে, এটা আমি একটু দেখিনি। saved। আচ্ছা, এই যে দেখেন যেটাতে আমি অ্যাডজাস্টমেন্ট নোট করলাম, এইটার কি অবস্থা একটু দেখে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট নোটটা কি জিনিস, এটাকে বলে ক্রেডিট নোট, নাম শুনছেন না ক্রেডিট নোট? এখানে কুইকবুকে অস্ট্রেলিয়ান সাইডটাকে বলতেছে অ্যাডজাস্টমেন্ট নোট। অ্যাডজাস্টমেন্ট নোটটা কি জিনিস, এইটা আমার ছিল ফুললি আনপেইড। আমি এখন ধরে নিচ্ছি যে আমার এই ইনভয়েসের এগেনস্টে একটা প্রোডাক্ট আমার রিটার্ন আসছে, একটা হলো টাকা পাওয়ার পরে রিফান্ড রিসিভ করে দিলাম, আর একটা হচ্ছে টাকা পাওয়ার আগে ইনভয়েস করছি কিন্তু এখনো টাকা পাইনি, অ্যাকাউন্টস রিসিভেবলে আছে। সেই অবস্থায় যদি আমি একটা অ্যাডজাস্টমেন্ট নোট করি তাহলে এইখানে চলে আসবে কি, দেখেন এটা বলছে পার্শিয়ালি পেইড দেখাচ্ছে, মানে ওই অ্যামাউন্টটা, এটা যদি আমি একটু ভিউ করি, ওই একটার অ্যামাউন্ট এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা লিঙ্কটা কই টোটাল অ্যামাউন্ট রিসিভ 27 টাকা 50 পয়সা। হ্যাঁ, এই যে 27 টাকা 50 পয়সা অ্যামাউন্ট রিসিভ বলতেছে, হ্যাঁ এটার কারণটা কি, 25 টাকা তো দাম, মূল দাম কত 25 টাকা না প্রোডাক্টের, আর হচ্ছে জিএসটি 27 টাকা রিসিভ দেখাচ্ছে। ওই যে অ্যাডজাস্টমেন্ট করলাম, আমরা অ্যাডজাস্টমেন্ট নোট দিলাম যে এই ক্লায়েন্টের এগেনস্টে আমার একটা প্রোডাক্ট আসছে, এখন ধরেন প্রোডাক্ট আছে 10টা, কথার কথা, ওনার এগেনস্টে দুটা করে বিভিন্ন 5টা ইনভয়েস আছে, সে সেটার সাথে অ্যাডজাস্ট করবে যেটাতে আপনি ওই সেম প্রোডাক্ট দিবেন।
অ্যাডজাস্টমেন্ট নোটে যে প্রোডাক্ট দিবেন ওই প্রোডাক্ট যে ইনভয়েসে আছে সেই ইনভয়েসেই অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? ও এখানে খুঁজে পেয়েছে একটা, ওই একটাতেই অ্যাডজাস্ট করছে। তাহলে এইটা আমার কি ছিল, এটা আমার কি ছিল, এইটা আমার ছিল যদি আমি টাকা না পাই এখন পর্যন্ত, তাহলে আমি যদি পণ্য ফেরত আসে তাহলে অ্যাডজাস্ট করবো কিভাবে, অ্যাডজাস্টমেন্ট নোট দিয়ে। আর যদি আমি টাকা পেয়ে যাই, প্রোডাক্টও দিছি টাকাও পেয়ে গেছি, তারপরে প্রোডাক্ট ফেরত আসছে, তাহলে করব আমরা রিফান্ড রিসিপ্ট দিয়ে, রিফান্ড রিসিপ্ট। ওকে, এখন বাকি টাকা কিভাবে নিব, এই যে রিসিপ্ট পেমেন্টে গেলেই হবে, অথবা কাস্টমার থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারেন। রিসিপ্ট পেমেন্টে গিয়ে আপনি এই যে অ্যামাউন্ট, ধরেন ফুল অ্যামাউন্টটি দিচ্ছে আপনাকে, হ্যাঁ ফুল অ্যামাউন্ট দিছে, কোথায় দিছে, ধরেন চেকে দিছে, একটা চেক নাম্বার দিলাম আর এটা দিলাম সিটি ব্যাংকে দিছে, হ্যাঁ দিয়ে আপনাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে তাহলে এটাও ক্লোজ হয়ে যাবে। দেখেন এখন এখন সব ক্লোজ, সব পেইড আর ক্লোজ, কোনোটাই আর বাকি নেই। তার মানে আজকে আমরা সেলসের যে কটা জিনিস একটু দেখলাম, মানে যেটা আমি রেকর্ড করব কিভাবে। প্রথম কথা হচ্ছে যদি নতুন কাস্টমার হয়, যদি আমার প্রয়োজন হয় আমি এটা কোট করতে পারি, যদি ওই কোটের এগেনস্টে এটা আমার ইনভয়েসে কনভার্ট হয়, যদি এডিট করেও হয়, এডিট মানে কম বেশি করেও হয়, তাহলে সেটা করতে পারি। যদি আমার নতুন কাস্টমার না হয়, যদি পুরনো সম্পর্ক ভালো হয়, তাহলে সরাসরি ইনভয়েস করতে পারবো। এরপর আমি এগুলোর পেমেন্ট নিতে পারবো, পার্সিয়ালিও নিতে পারবো, আবার ফুল পেমেন্টও নিতে পারবো, আবার অ্যাডভান্স পেমেন্টও নিতে পারবো। ধরেন একজনের কাছে 100 টাকা পাই, 200 টাকা দিচ্ছে, তাহলে কিন্তু তার এখানে মাইনাস, মানে তার এখানে ইয়ে দেখাবে মাইনাস 200, মানে 100 বেশি দেখাবে, তার মানে ওইটা কিন্তু আপনার দায় হয়ে আছে। আবার যখন আপনি তাকে কোনো ইনভয়েসে পেমেন্ট করতে যাবেন তখন ওর দেখাবে যে আপনার এখানে 100 টাকা এখন আছে, আপনার 200 টাকা ইনভয়েস হইলে 100 টাকা মাইনাস করে 100 ব্যালেন্স দেখাবে, ব্যালেন্স দেখাবে, বাস। খুব সহজ জিনিস। তারপরে আমরা কি দেখলাম, যদি সরাসরি বিক্রি করি, ইনভয়েস মানে তো বাকিতে বিক্রি করলাম, যদি সরাসরি বিক্রি করি তাহলে সরাসরি সেলস রিসিপ্ট করে দেব, নগদ টাকা চলে আসবে, টাকা একদম অ্যাকাউন্ট সাথে সাথে দেখাই দেবো, নগদ টাকা চলে যাবে, প্রোডাক্ট চলে যাবে। এখন যদি আমার বিক্রয় ফেরত হয়, ফেরত হবে দুইভাবে, একটা হলো টাকা পাওয়ার আগে, একটা টাকা পাওয়ার পরে। যদি টাকা পাওয়ার আগে হয় তাহলে আমরা দিব, এখানে অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে দেখাচ্ছে অ্যাডজাস্টমেন্ট নোট, ইউকেতে দেখাবে ক্রেডিট নোট, যেটা আপনারা অলরেডি জেরোতে করছেন ক্রেডিট নোট, হ্যাঁ এই ক্রেডিট নোট করব, এখানে করে যে প্রোডাক্টটা ফেরত দিচ্ছে ঠিক সেই প্রোডাক্টটার কোয়ান্টিটি লিখে সেভ করলে ওই প্রোডাক্টটা যে ইনভয়েস আছে সেটার সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে বাকি টাকা যেটা থাকবে সেটা তখন পেমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে যদি আমার টাকা পেইড হয়ে যায় তাহলে করবো কি, আমরা রিফান্ড রিসিভ করব, এখান থেকে রিফান্ড রিসিভ করব, সরাসরি আমার ব্যাংক থেকে টাকা ডিডাকশন দেখাবো, ওখানে চলে যাবে, আর ওই প্রোডাক্টটা যেটা ফেরত আসছে সেটা আমার ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে। আর এই যোগ বিয়োগ করার ক্ষেত্রে আপনি যে রেটে বিক্রি করছেন ঠিক ওই রেটেই যোগ থাকে। ওকে, এখন আসেন আপনাদের মানে আজকের ক্লাসের লেখাপড়া শেষ, এখন বাকি অন্য কাজগুলো করি। কি কি কাজ করব? প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে আমি একটা ভিডিও দিব, একটু বের করে নেই। ও না, এটা না, এটা এই যে দেখেন একটা লিংক দিচ্ছি, আপনার গ্রুপে দিয়ে দিই, ফেসবুক হচ্ছে 6036, তাই না? 6036 এই যে এখানে, এটা হচ্ছে হাউ কুইকবুক ফাংশনস, আপনার কুইকবুক কিভাবে ফাংশন করে সেই জিনিসটা এখানে দেয়া আছে। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা একবার দুইবার অন্তত দেখবেন, তাহলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখন আপনি দেখবেন যে ক্লাসগুলোর সাথে রিলেট করতে পারতেছেন। ওকে, এরপরে মাঝখানের যে ক্লাসগুলো আছে এগুলোর লিঙ্ক তো আপনাদের এই গ্রুপেই দেওয়া আছে, একটু দেখবেন। আরেকটা হচ্ছে
আপনাদেরকে আমি একটা জিনিস দিব, which is দেখেন একটা এক্সেল ফাইল দিছি, এক্সেল ফাইলটাতে কি আছে, হ্যাঁ এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করলে অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। একটা এক্সেল ফাইল আছে, হ্যাঁ এই এক্সেল ফাইলে দেখেন আমি আপনাদেরকে এর আগে কাস্টমার, প্রোডাক্ট এন্ড সার্ভিস, কাস্টমার এবং সাপ্লায়ার এগুলোর লিস্ট দিছি না, ওগুলো আপলোড করবেন। আপলোড করলে দেখবেন ঠিক এই নামে একজন কাস্টমার আছে, অ্যাডাম ওক নামে, হ্যাঁ বলছে এখানে এস্টিমেট, এস্টিমেট মানে কোড করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা কুইকবুকে ঢুকবো, ঢুকে প্লাস নিউ থেকে কোর্টে যাব, কোর্টে গিয়ে একটা কোড ওপেন করব, কোর্টের ডেট হবে এইটা, এই ডেটে, আর কাস্টমার হবে কে, অ্যাডাম ওক। তারপর প্রোডাক্ট এন্ড সার্ভিসে এগুলো আমাদের অ্যাড করা আছে, এই তিনটা প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমরা অ্যাড করব, কোয়ান্টিটি এখান থেকে সিলেক্ট করে দিব, আর ট্যাক্স রেট এখান থেকে দিব, দেওয়ার পর এটা সেভ করে ফেলব। তাহলে কোড হইল। কোডের পর বলছে কনভার্ট টু ইনভয়েস, যখন আমরা ইনভয়েস করব বলছে কত রেট, এই ডেটে ইনভয়েস ডেটটা আমরা চেঞ্জ করে দেব, দিয়ে এটা 50%, তাহলে আমরা ওই যে অপশনে যাব, এডিটে যাব, যে ওটা হাফ হাফ করে দেবো, 50% করে আমরা এটা সেভ করে ফেলবো। তাহলে আমার যা কথা ছিল তার অর্ধেক হয়ে গেল আমার ইনভয়েস। হ্যাঁ এরপর বলছে 10 অক্টোবরে এটার ফুল পেমেন্ট নিয়ে নেবেন আপনি। ওকে, তাহলে সরি কনভার্ট টু ইনভয়েস, সরি হ্যাঁ বলতে বলেছে, পুরোটাই আপনি ইনভয়েস করবেন, করার পর পেমেন্ট নেবেন, ওই যে দেখালাম পার্শিয়াল পেমেন্ট, এই তারিখে আপনি 50% পেমেন্ট নেবেন অর্ধেক, আর বাকি এই তারিখে আপনি ফুল পেমেন্ট নেবেন, ঠিক আছে। রেস্ট অফ দেন রিসিভ পেমেন্ট না, ওহো সরি, উনি কি বলছে, বলছে 50% আপনি এই তারিখে দেখাবেন ইনভয়েস, আর এইটার 50% বাকিটা এই তারিখে ইনভয়েস করবেন, মানে ইনভয়েস অ্যামাউন্ট হবে দুইটা হয়ে এই যে 15 তারিখে আপনি ফুল পেমেন্ট নেবেন, ফুল অ্যামাউন্ট, 80% অফ ফুল অ্যামাউন্ট, মানে হিসাব করবেন 80% কত হয় ওটা ফুল অ্যামাউন্ট, বাকিটা ওনার অ্যাকাউন্টে থেকে যাবে। ঠিক এইভাবে সুসান, এইভাবে ব্রাউন এলিজাবেথ, দেখেন প্রত্যেকটা টাস্ক দেওয়া আছে, এই টাস্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এই টাস্কগুলো যারা প্র্যাকটিস শেষ করতে পারবেন তাদেরকে আবার নতুন টাস্ক দিব, মানে যদি আপনি চান যে আপনি আরও প্র্যাকটিস করবেন, একদম রিয়েল লাইফ প্র্যাকটিস দিন। ওকে, তাহলে এইটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। আজকের ক্লাসের ভিডিওটা আমি হয়তো রাতে আপলোড করে দিব, তাহলে আপনি আজকে পাচ্ছেন আপনি 2টা ভিডিও। প্রথম ভিডিওটা দেখবেন যে কুইকবুক কীভাবে ফাংশন করে, একটা এন্ট্রি দিয়ে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো আছে, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে আপনি আজকের ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখে আপনি আজকের যে এক্সেলের যে প্র্যাকটিস সেইটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আগামী 1 সপ্তাহের কাজ। আর যদি ধরেন যে আপনাদের নেক্সট রবিবারে ক্লাস, নেক্সট রবিবার কি 1 তারিখ হয়, এটা কি 31শে মাস, তাহলে 1 তারিখ হয়, 30 তারিখ হচ্ছে শুক্রবার, 1 তারিখ হচ্ছে নেক্সট 1 তারিখে আপনাদের ক্লাস আবার হবে। তারপরে তো ঈদের বন্ধের পরে যেভাবে যায় এভাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা টোটাল সেলসটা দেখবো, এটা টোটাল পারচেসটা, সরি এটা টোটাল সেলসটা দেখলাম, নেক্সট ক্লাসে দেখবো পারচেস। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের ক্লাস শেষ।